গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10টা। আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আমরা হায়দ্রাবাদের মেন সিটিতে থাকি না, অনেকটা দূরেই জাচ্চেল্লা বলে একটা জায়গায় থাকি। তো এখান থেকে হায়দ্রাবাদের অনেক জায়গায় আমাদের ঘোরা হয় না বলে ওখানে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি। যদিও প্রচুর গরম বাইরে, তাও একটু ঘুরে নেব। গরমের টাইমটা রুমের ভেতরেই থাকবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব পরে। এখন আসছি, সব কিছু গুছাবো এবারে, কারণ 3 দিন চলে যায় না কেন এই গাছগুলো যে আমার কি হবে সেটাই আমার খারাপ লাগছে। ওপরে একজনকে বলে যাব আর নিচেও একজনকে বলে যাব ভেবে। চলুন আমার ব্যালকনিতে কি কি গাছ আছে আপাতত এক ঝলক দেখিয়ে দিই। ওইদিকে এরিকা আছে, আর সাইডে অনেক ফুলের গাছ আছে, আর এইদিকে অনেক ইনডোর প্ল্যান্টগুলো একটু বাইরেও রেখেছি। ঘরের ভেতরে যেগুলো আছে ওগুলোতে আজকে যেটা জল দিয়ে যাব আপাতত 2 দিন হয়ে যাবে। এর মধ্যেই হিয়ার বাবা আমার গোপালকে রাখতে যাচ্ছে মাসির বাড়ি। আসলে আমার এক বাঙালি বন্ধু এখানে আছে, 3 দিনের জন্য যাচ্ছি। ওখানের গোপালের সেবা ঠিকমতো করতে পারবো না ভেবে ওর কাছেই আমার গোপুসোনাকে রেখে যাচ্ছি। কিছু করার নেই গো, আমরা যারা বাইরে থাকি খুব অসুবিধা। তার জন্য হিয়ার বাবা আমার গপুকে ওই বাড়ির কাছে 2 মিনিটের হাঁটা পথ ওখানে ওকে রাখতে যাচ্ছে। তারপরে ওখান থেকে আসলে আমরা বেরিয়ে পড়ব। ততক্ষণে এই মানি প্ল্যান্টগুলো আর ভেতরের সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো একটু স্নান করিয়ে সব কিছু রেডি করে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। আমার রুমটা একদম ফাঁকায়, আর অনেকটা ওপরে এখন প্রায় রোজ কালবৈশাখী উঠছে, এত বাতাস হচ্ছে, কোনোভাবে যদি একটা জানলা খোলা থেকে যায় সর্বনাশ। এক ঝটকায় জানালাগুলো বারবার ধাক্কা খেয়ে খেয়ে কাঁচ ভেঙে যাবে। ইতিমধ্যে হিয়ার বাবা আমার গোপুসোনাকে ছেড়ে চলে এসছে। এবার আমরা বেরোই। চলো চলো সোনা, রেডি হয়ে গেছ? চলো একদম তাড়াতাড়ি চলো। বোতল তোমার ব্যাগেই আছে, এই যে বাইরে ব্যাগটাও নিয়ে নিয়েছি, এটা গোছানো হয়েছে। চলো চলো চলো। ওরা নিচে ততক্ষণে চাবিটা লাগাক, আমি ছাদে গিয়ে আমার যে সবজি গাছগুলো আমি লাগিয়েছি, দেখো এই ছোট্ট করে লাউ, কুমড়ো আর কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছি। ওপরের একজন আছে, ওকে বলে এলাম যেন 2 দিন জল দিয়ে দেয়। আর আমাদের ফ্লোরের পেছনে একজন থাকে, ওকে বললাম ফ্লোরের সামনে যে গাছগুলো আছে ওখানে যেন 2 দিন জল দিয়ে দেয়। গাছ যেন আমার প্রাণ। আমি যতই ঘুরতে যাই না কেন ওখানে বারবার আমার গাছের কথাই মনে পড়ছে। অনেক যত্ন করে বড় করি। যাকে চলো বাসে উঠে পড়লাম। বাসে উঠে এখানে আমি আর মেয়ে একটা সিটে বসে গেছি। হিয়ার বাবা বলে আমরা এরকমভাবে বসবো না, আমি পেছনে যেহেতু সিট খালি আছে ওখানে গিয়ে বসি, তোমরা বেশ আনন্দ করেই বসো। হায়দ্রাবাদে জানেন বাসের ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এখানে সরকারি বাসগুলোতে মেয়েদের পুরো ফ্রি, তাই ওই সরকারি বাসগুলোতে মেয়েরা বেশি যাতায়াত করে। বাকি এই বাসগুলোতে একদমই ফাঁকা ফাঁকা, যতজনের সিট ততজনই মানুষ ওঠে, এর বেশি একটা বা লোকও এক্সট্রা ওঠে না। এই জন্য কোনো বাসে ঘিঞ্জি নেই, আর ন্যাশনাল হাইওয়ে তাই স্মুথ জার্নি হয়, কোনো অসুবিধাই নেই। একবারে যে 4 হুইলারে করে আসতে হবে তার কোনো ব্যাপার নেই। MGBS বাস স্ট্যান্ডে পৌঁছে এখান থেকে আমরা ক্যাব বুক করলাম রুম পর্যন্ত। কোথায় যাচ্ছিস? হায়দ্রাবাদে তো এসেছি আমরা। সুইমিং পুল যাবি? সুইমিং পুল, আচ্ছা। আর কোন পুলে যাবি? হিয়া যাবে সুইমিং পুল। আসলে সুইমিং পুলকে সে সুইমিং পুলই বলে। আমাদের বাড়ি বাড়ি থেকে যখন আসি তখন সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে MGBS বাস স্ট্যান্ডে আসি, ওখান থেকে জাচ্চেল্লা যাই, মানে আমরা যেখানে থাকি। আবার ওখান থেকে আজকে MGBS এলাম। MGBSতে সেখান থেকেই স্টেশনের কাছে একটা রুমে এলাম হোটেলে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, তবে অনলাইনে যে যে ফেসিলিটি পাবো লেখা আছে সেগুলো কিন্তু অনেকটাই ছিল না। কিছু নেই, স্নান করতে হবে না, থাক। তুমি টুপিটা খোলো, এবারে টুপিটা খোলো। যেমন মিনি ফ্রিজ, একটা ওয়ারড্রপ, এসব অনলাইনে লেখা ছিল। এখানে এসে দেখি কিচ্ছু নেই। জিজ্ঞেস করাতে বলছে ওসব অনলাইনে লেখা থাকে, এখানে এসব নেই। তবে রুমের ভেতরটা নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমটাও কিন্তু বেশ বড়। এতেই আমি খুশি। ক্লিন থাকলে সব থেকে বেশি ভালো, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি। তোমরা কিন্তু চাইলে নিতে পারো। ফ্রেশ হয়ে আমরা এবারে বাঙালি হোটেলে লাঞ্চ করতে চলে যাচ্ছি। খুব ইচ্ছা করছে মাছ ভাতই খাবো। এখন হায়দ্রাবাদে থেকে শুধু কোথাও যদি মাছ ভাত পাই যেন সব থেকে আনন্দ লাগে। আর এই জামাটা পরেই খেয়ে নিচ্ছি,
কারণ বিকেলে বিড়লা মন্দির যাওয়ার আছে, তখন জামা চেঞ্জ করব। হোটেলটা কিন্তু একদম স্টেশনের কাছে। চলুন এবার লাঞ্চ করে আসি। বাইরে ভীষণ রোদ, একটা ওড়না ওই জন্য আমি সঙ্গে করে সব সময় রেখেছি। ওর দুজনের মাথায় টুপি আছে, আমার তো টুপি নেই। এইবার বলি লাঞ্চের গল্প। লাঞ্চ করতে যাওয়ার গল্প। বাঙালি হোটেল খুঁজে খুঁজে এত দূরে এলাম, সেই হোটেল পর্যন্ত আসতেই আমাদের 150 টাকা খরচ হয়ে গেল। খুঁজে পেলাম আমন্ত্রণ বলে একটা বাঙালি রেস্টুরেন্ট। কিটা? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন হোটেলের ভেতরটা দেখাই। আহামরি তেমন কিছুই নেই। আর খাবার দাবারের ব্যাপারে বলি, সব কিছুই আছে, তবে থালির ভেতরে যেগুলো আছে সেগুলো তেমন কিছু নেই। ভাত, একবারে পাতলা ডাল, আলু ভাজা, আর সেই দিন যা একটা সবজি হবে। আমাদের দিন হয়েছিল কাঁচকলা আলু দিয়ে একবারে একটা তরকারি। কোনো দিন খাইনি বাপু, তবে মাছটা বেশ বড় দিয়েছিল। মাছের দাম আলাদা করেই দিতে হবে, পয়সাটা কিন্তু বেশ লেগেছে। খাওয়াটা সেইভাবে তৃপ্তি করে হয়েছে যে বলবো না, তবে মাছগুলো খেয়ে একটু ভালো লাগলো। এরপরে আমরা সোজা চলে গেছিলাম স্নো ওয়ার্ল্ডে। এই গল্পটা আমরা পরে পড়ব, এখন তাহলে আসি।